নমস্কার, আমি জহিতা। নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। দুনিয়া জুড়ে শত্রু দেশের জয় জয়কার। মোদির ভুলেই ভারতের বিদেশ নীতির হার। বলো, আজ কি খবর দেবে? খবর দেওয়ার আগে এক ছাত্রের গল্প বলবো। ছাত্রের গল্প? কি গল্প? একজন ছাত্র ফার্স্ট বয় হওয়ার স্বপ্ন দেখতো। তার খুব ঔদ্ধত্য ছিল, সে বাকিদের ছোট করে দেখতো। কিন্তু তারপর কি হলো জানিস? কি হলো? সেই ক্লাসের ব্যাক বেঞ্চার যে এতদিন লাস্ট বয় ছিল, সে ফার্স্ট বয় হয়ে গেল। উদ্ধত ছেলেটাকে টেক্কা দিয়ে দিল। সে কি ফার্স্ট বয় হওয়া হলো না ছেলেটার? না, হলো না। তোকে এই গল্পটা কেন বললাম বলতো? আমি কি জানি, তুমিই বলো কেন বললে। এই ছাত্রের মতো অবস্থা মোদিজির। মোদিজির কেন? কূটনীতিতে সবচেয়ে বড় হার হলো ভারতে। মাঝখান থেকে পেছনের দরজা দিয়ে কূটনীতি করে পাকিস্তান বিশ্বমঞ্চে জায়গা করে নিল। ইরান আমেরিকা যুদ্ধ থামিয়ে? হ্যাঁ, ইসলামাবাদ অ্যাকর্ড, তারপর ইসলামাবাদে ইরান আমেরিকার শান্তি চুক্তি নিয়ে আলোচনা। এসবই তো পাকিস্তানকে বিশ্বমঞ্চে জায়গা করে দিল। তুমি আমায় ডিটেলসে বলো তো খবরটা। তুই নিজেই দেখে নে কেন তোকে এই ছাত্রের গল্পটা বললাম। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এই সপ্তাহের শেষে অনুষ্ঠিত হতে যাচ্ছে এক ঐতিহাসিক বৈঠক, যার দিকে তাকিয়ে আছে গোটা বিশ্ব। কারণ মাত্র 6 সপ্তাহ আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। এই সংঘাতে বহু দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে, হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছে এবং বিশ্ব জ্বালানি বাজার অস্থির হয়ে উঠেছে। এই প্রেক্ষাপটে শনিবার ইসলামাবাদের সেরেনা হোটেলে শুরু হবে যুক্তরাষ্ট্র ও ইরানের উচ্চ পর্যায়ের আলোচনা। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের আমন্ত্রণে এই বৈঠকের আয়োজন করা হয়েছে। ইতিমধ্যে পাকিস্তানের মধ্যস্থতায় উভয় দেশ 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, যদিও এর শর্ত নিয়ে মতভেদ দেখা দিয়েছে। বিশেষত লেবাননে ইসরায়েলের হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। তার সঙ্গে থাকবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দূত স্টিভ উইটকফ এবং জামাই জ্যারেড কুশনার। অন্যদিকে ইরানে প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিফাভ এবং বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইশাকদার আলোচনার সমন্বয় করবেন। আলোচনার অন্যতম প্রধান বিষয় হল ইরানের প্রস্তাবিত 10 দফা শান্তি পরিকল্পনা। এতে হরমুজ প্রণালীর ওপর ইরানের তত্ত্বাবধান, পশ্চিম এশিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহার এবং আঞ্চলিক সামরিক অভিযান বন্ধের দাবি জানানো হয়েছে। যুক্তরাষ্ট্র এ প্রস্তাব আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেনি, বরং তারা ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তরকে অপরিহার্য শর্ত হিসেবে তুলে ধরেছে। পাকিস্তান কেন মধ্যস্থতাকারী হিসেবে উঠে এসেছে সেটিও গুরুত্বপূর্ণ। ইরানের সঙ্গে 900 কিলোমিটার সীমান্ত, যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক এবং নিরপেক্ষ অবস্থান ইসলামাবাদকে গ্রহণযোগ্য করে তুলেছে। তবে ইসরায়েলের অনুপস্থিতি আলোচনার একটি বড় সীমাবদ্ধতা। বিশেষজ্ঞদের মতে পারস্পরিক অবিশ্বাসই সবচেয়ে বড় বাধা। লেবানন ইস্যু এই আলোচনার ভাঙনের কারণ হতে পারে, তবুও যুদ্ধবিরতি বজায় থাকলে তা শান্তির পথে গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ হবে। সব মিলিয়ে ইসলামাবাদের এই বৈঠক বিশ্ব রাজনীতির এক গুরুত্বপূর্ণ মোড়। এটি স্থায়ী শান্তির পথ খুলে দিতে পারে, আবার ব্যর্থ হলে সংঘাত আরও গভীর হতে পারে। তাই আশা ও সংশয়ের মাঝেই গোটা বিশ্ব অপেক্ষা করছে এই আলোচনার ফলাফলের জন্য। ভারত তাহলে ঠিক কোথায় দাঁড়িয়ে? কোথাও না, উল্টে পরিস্থিতি খুব জটিল। কেন এই কথা বলছো কেন? এই যুদ্ধে যুদ্ধ না করেও যদি সবচেয়ে বেশি ক্ষতিকারক হয়ে থাকে সেটা হলো ভারতের। সে কি? কেন? জ্বালানি সংকট, রেমিট্যান্স সংকট, পণ্য আমদানি রফতানিতে বাধা, এসবই তো ভারতের ক্ষতি। রেমিট্যান্স সংকট কি? পশ্চিম এশিয়ায় সবচেয়ে বেশি প্রবাসী ভারতীয় কাজ করে। প্রবাসী ভারতীয়রা ভারতে যে টাকা পাঠায় সেটাকে বলে রেমিটেন্স। যুদ্ধের ফলে রেমিটেন্স কমেছে। অনেক ক্ষতি হয়েছে তবে ভারতের। ক্ষতি তো হয়েছেই, মুদ্রাস্ফীতি, শেয়ার বাজার থেকে বিদেশি বিনিয়োগ বেরিয়ে যাওয়া, ক্ষতি হয়েছে। সবচেয়ে বড় ক্ষতি হয়েছে ভারতের কূটনীতির। ভারতের কূটনীতি মার খেয়েছে, তাই তো? একেবারেই তাই। নরেন্দ্র মোদীর ইমেজ ধ্বংস হয়ে গেছে। ইসরায়েলের পক্ষ নিয়েছে সরাসরি ভারত, নীরবতা বজায় রেখেছে। এসবের জন্য দায়ী ব্যর্থ কূটনীতি, তাই তো? একেবারেই তাই। নে খবরটা দেখ। 28 ফেব্রুয়ারি 2026 যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিনা প্ররোচনায় ইরানের ওপর বিমান হামলা চালায়। এই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি এবং একাধিক শীর্ষ কর্মকর্তা নিহত হন। আক্রমণের ঠিক আগে শান্তি আলোচনায় অগ্রগতির কথা জানানো হয়েছিল, তবুও হামলা শুরু হওয়ায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় ওঠে। কিন্তু ভারতের প্রধানমন্ত্রী সরাসরি এই হামলার নিন্দা করেননি। ঘটনার কয়েকদিন আগেই তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর পাশে দাঁড়িয়ে ঘোষণা করেছিলেন ইন্ডিয়া স্ট্যান্ডস উইথ ইসরায়েল। এই অবস্থান ভারতের কূটনৈতিক নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে। নীরবতা কখনো নিরপেক্ষতা নয়, এটি একটি রাজনৈতিক বার্তা। এই যুদ্ধ দ্রুত হরমুজ প্রণালীকে অচল করে দেয়। এটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল সরবরাহ পথ। ভারত তার প্রায় 85 থেকে 90% তেল আমদানি করে, ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যারেল প্রতি $110 থেকে $120 পৌঁছেছে। এর সরাসরি প্রভাব পড়েছে দেশের অর্থনীতিতে।
রান্না গ্যাসে ঘাটতি, মূল্যবৃদ্ধি এবং সরবরাহ সংকট সাধারণ মানুষের জীবন কঠিন করে তুলেছে। কাতার থেকে এলএনজি সরবরাহে বিঘ্ন ঘটায় বিদ্যুৎ ও সার উৎপাদনেও চাপ বেড়েছে। সরকার নির্বাচনের আগে জ্বালানির দাম নিয়ন্ত্রণে রাখতে আবগারি শুল্ক কমিয়েছে। এতে প্রায় 1.55 লক্ষ কোটি টাকার রাজস্ব ক্ষতির আশঙ্কা রয়েছে। আরেকটি বড় আঘাত এসেছে রেমিট্যান্সে। উপসাগরীয় অঞ্চলে থাকা প্রায় 90 লক্ষ ভারতীয় দেশের মোট প্রবাসী আয়ের 38% পাঠান। যুদ্ধের কারণে প্রায় 2.2 লক্ষ ভারতীয় দেশে ফিরে এসেছেন। এতে বহু পরিবারের আয় বন্ধ হয়েছে। অর্থনীতিতেও অস্থিরতা দেখা দিয়েছে। রুপির মান কমেছে, শেয়ার বাজারে পতন ঘটেছে এবং বিদেশি বিনিয়োগ কমেছে। এই পরিস্থিতি মুদ্রাস্ফীতি ও প্রবৃদ্ধির ওপরে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। কূটনৈতিক ক্ষেত্রেও ভারতের অবস্থান দুর্বল হয়েছে। কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী বলেছেন, নরেন্দ্র মোদীর নীরবতা ভারতের বিদেশ নীতির বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে। ঐতিহাসিকভাবে ভারত আন্তর্জাতিক আইন ও সার্বভৌমত্বের পক্ষে কথা বলেছে। সেই অবস্থান আজ চ্যালেঞ্জের মুখে। এই যুদ্ধ ভারতের নয়, তবু এর মূল্য ভারতকেই দিতে হচ্ছে। এখন 5 রাজ্যে নির্বাচনে ঝাঁপিয়েছেন প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী। নির্বাচন শেষ হবে, কিন্তু অর্থনৈতিক ও কূটনৈতিক ক্ষতির বোঝা দীর্ঘদিন বহন করতে হবে। ভারতের উচিত স্পষ্ট, নীতিনিষ্ঠ ও স্বাধীন বিদেশ নীতি গ্রহণ করা। মোদিজির বিশ্বগুরু হওয়া হলো না। হলো না, উল্টে বিশ্বের কাছে মোদিজির আসল চেহারাটা বেরিয়ে পড়লো। আসল চেহারা কোনটা? এই যে যুদ্ধে আমেরিকা ইসরায়েলের কথায় নেচেছে মোদি সরকার। হ্যাঁ, যুদ্ধ শুরুর কদিন আগেই তো নেতানিয়াহুর সঙ্গে হা হা হি হি করলেন মোদিজি। হে হে বাবু ইসরায়েল গেলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে একজোট হওয়ার কথা বললেন, তারপরে ইরানে হামলা। সেটাই তো, একদিকে ভারত বলছে কারোর পক্ষ নিচ্ছে না। মৌনতাই সম্মতির লক্ষণ। গাজায় গণহত্যা, ইরানে হামলা, সবকিছুতে ভারত চুপ থেকেছে। খামেনির মৃত্যুতেও চুপ থেকেছে ভারত। অর্থাৎ ইসরায়েলকে একরকম সমর্থনই করেছে ভারত, তাই তো? তাই তো হচ্ছে। আর সেখানেই পাকিস্তানের ইমেজটা অনেক বেশি ভালো। ভারত যেখানে নীরবতা বজায় রেখে যুদ্ধবাজদের পাশে দাঁড়ালো, সেখানে সন্ত্রাসবাদীদের মদতদাতা পাকিস্তান মধ্যস্থতা করলো। সেটাই সবচেয়ে অবাক করা বিষয়। নেহরুর স্বপ্নের ভারত এতদিনের নন অ্যালাইনমেন্ট নীতি থেকে সরে এলো। ভাবতেও অবাক লাগে। চলো এখানেই শেষ করি। বিয়ন্ড পলিটিক্স এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।